শেষ সময় এসে এতগুলো অধ্যায়ের এমসিকিউ তুমি কখন কমপ্লিট করবে এটি নিয়ে অনেকে তোমরা হাবুডুবু খাচ্ছ। তোমাদের বলছি হাবুডুবু খাওয়া বাদ দাও, তুমি আমাকে মাত্র 35টা মিনিট সময় দাও। এই 35 মিনিটের মধ্যে হাড়হুড্ডির যে অধ্যায়টা রয়েছে চলন এবং অঙ্গচালনা, এটা এমনভাবে তোমাকে কমপ্লিট করে দিব তোমার পরীক্ষাতে ইনশাল্লাহ এমসিকিউ কমন আসবে। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আমাদের এমসিকিউ ফাইনাল রিভিশন। এমসিকিউগুলো কিন্তু তোমাদের একদম এইচএসসি যে প্রশ্ন আসে সেই রিলেটেড ভাবে তৈরি করা, এবং এটা কিন্তু খুবই অ্যানালাইসিস করে, অর্থাৎ হজবরল ভাবে কোনো এমসিকিউ এখানে দেওয়া হয়নি। এবং প্রত্যেকটা এমসিকিউ এর একটা চমৎকার ব্যাখ্যা রয়েছে। এই ব্যাখ্যাগুলো কিন্তু তোমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, শুধু পিডিএফ পড়ে হবে না কিন্তু। চলো আসো, অস্থির কোষ থেকে কোন হরমোন খরিত হয়? অস্থি মানে তো আমরা জানি অস্টিও, তাই না? অস্থি মানে আমরা কি জানি? অস্টিও। এই অস্টিও কথাটা থেকে যেটা আসে সেটা হচ্ছে অস্টিওক্যালসিন, এবং এটা খুব মুখস্থ একটা মানে একটা লাইন, এবং এটা মূলত অধ্যায়ের 2 নম্বর যে পেজ রয়েছে এখানে দেওয়া রয়েছে। অস্থি থেকে মূলত যে হরমোন খরিত হয় তার নাম অস্টিওক্যালসিন। অস্টিওক্যালসিন। আচ্ছা, এখানে একটা কথা মনে পড়ে গেল, সেটা হচ্ছে অক্সিটোসিন। কি এটা? অক্সিটোসিন। এই অক্সিটোসিনটা হচ্ছে এমন এক ধরনের হরমোন যেটাকে বলা হচ্ছে ভালো লাগার হরমোন, সুখের হরমোন। বাট এটা একটা চমৎকার একটা কাজ রয়েছে, সেটি হচ্ছে ইউটেরাসকে সংকুচিত করে। ইউটেরাস মানে জরায়ু। ইউটেরাস মানে কি? জরায়ু। ইউটিই আর ইউএস। ইউটেরাসকে কি করে? কন্ট্রাক্ট করে, মানে সংকোচন করে। তাহলে বলো তো অক্সিটোসিন কাকে 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 সংকুচিত করে? অক্সিটোসিন মূলত ইউটেরাসকে সংকুচিত করে, যাতে করে বাচ্চা নর্মাল ডেলিভারির সময় ইউটেরাস থেকে বের হয়ে আসে। কত চমৎকার একটা হরমোন, তাই না? চলো, কোনটি? করটিকার অস্থি। আচ্ছা, করটি এবং করটিকার মধ্যে একটা পার্থক্য রয়েছে আর কি। ওকে, করটি বলতে বোঝাবো একদমই গলা থেকে শুরু করে সবকিছু, গলা থেকে শুরু করে সবকিছু, এটা হচ্ছে মূলত করটি। আর এই মাথার খুলি এতটুকু অংশ এটা হচ্ছে করটিকা। তাহলে এটাতে কি কি আমাদের হাড় রয়েছে দেখো। এটা হচ্ছে ফ্রন্টাল, পাশে দুটো প্যারাটাল, কানের এখানে টেম্পোরাল, এবং এখানে দেখো এখানে রয়েছে অক্সিপিটাল অস্থি, তাই না? আর এই অক্সিপিটাল অস্থি থেকেই আমাদের সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড আমাদের একদম মেরুদণ্ড বরাবর নিচে নেমে গেছে। এবং ওই অক্সিপিটাল অস্থিতে একটা ছোট্ট একটা ফাঁকা জায়গা রয়েছে, বুঝছো, যেটাকে বলা হচ্ছে ফোরামেন অফ ম্যাগনাম। ফোরামেন অফ ম্যাগনাম, এটা কিন্তু পরীক্ষাতে আসে। কারণ ফোরামেন অফ ম্যাগনাম কোন অস্থিতে থাকে? আমাদের পেছনের অক্সিপিটাল অস্থিতে থাকে। এবং ওর ভেতরে কি যায়? ব্রেইন থেকে ওকে, ব্রেন থেকে এই যে যেটা নেমে যাচ্ছে আর কি, স্পাইনাল কর্ড, SPINAL, স্পাইনাল কর্ড, এটাই মূলত নেমে যায়। এইখানকার একটা গহ্বর থাকে যার নাম ফোরামেন অফ ম্যাগনাম। ফোরামেন অফ ম্যাগনাম হচ্ছে কোন অস্থির? অক্সিপিটাল অস্থির। তাহলে চলো, কোনটি করটিকার অস্থি? করটিকার অস্থি বলতে মাথার খুলির অস্থি। আচ্ছা, প্যালেটাইন না রে ভাই, প্যালেটাইন হইতেছে কোথায় জানো? এই যে আমাদের মুখের ভেতরে কোলে ভেতরের দিকে যে তালু থাকে ওটাকে বলা হয় প্যালেটাইন। জাইগোমেটিক, জাইগোমেটিক এখানে থাকে জাইগোমেটিক। ল্যাক্রিমাল তো থাকে কোথায়? এই যে চোখের এই দিকে থাকে ল্যাক্রিমাল। তার মানে এটা হচ্ছে রাইট অ্যান্সার প্যারাইটাল। এবং প্যারাইটালের সংখ্যা হইতেছে 2টা। কয়টা বলো তো? 2টা। চলো, নিচের কোন অস্থিতে ফোরামেন ম্যাগনাম থাকে? আমি আবারও বললাম, ফোরামেন ম্যাগনাম দিয়ে বের হয়ে যায় স্পাইনাল কর্ড, রাইট, যেটাকে আমরা বলি বাংলা ভাষায় সুষুম্না কাণ্ড বলা হচ্ছে। ওকে, এই ফোরামেন ম্যাগনাম দিয়ে চলে যাচ্ছে কোনটা বলতো? মানে ফোরামেন ম্যাগনাম থাকে হচ্ছে কোন অস্থিতে? অক্সিপিটাল অস্থিতে। কোন অস্থিতে? অক্সিপিটাল অস্থিতে। করটিতে কতটি অস্থি রয়েছে? চমৎকার কথা বলছে। করটি বলতে টোটালি এই জায়গায়, মানে এই মাথার খুলি প্লাস মুখমণ্ডলের অস্থি। ক্লিয়ার? মাথার খুলিকে বলা হয় করটিকা। তার মানে করটি 2টা জিনিস দ্বারা গঠিত, করটিকা প্লাস মুখমণ্ডলের অস্থি। সব মিলে এখানে হাড় থাকে 29টি। তাহলে বলো তো, পুরা করটি মিলে এখানে হাড় থাকে কতটি? 29টি। এই প্রশ্নটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? করটি আর করটিকার মধ্যে কিন্তু ভুল হয়ে যায়। চলো, এখানে তোমাদের কিছু লেখা রয়েছে, আমি একটু তোমাদেরকে কিছু জিনিস দেখিয়ে দিই আর কি। এটাতে দেখো, এইখানে আমাদের অক্ষীয় কঙ্কাল এবং উপাঙ্গীয় কঙ্কাল, তাই না? অক্ষীয় এবং উপাঙ্গ। কারণ আমাদের ইন টোটাল হাড়ের সংখ্যা কতটি? 206টি হাড়। এর মধ্যে অক্ষীয় কঙ্কাল, অক্ষীয় বলতে সোজাসুজি কঙ্কাল 80টা, আর উপাঙ্গীয় মানে এই যে দেখো হাত পা ইত্যাদি উপাঙ্গীয়, এটা হচ্ছে 126টা। অক্ষীয় মধ্যে দেখো করটি বলতে 2টা জিনিস, করটিকা আর একটা হচ্ছে মুখমণ্ডল অস্থি, এবং এর সাথে সাথে আরো 2টা আসছে, সেটা কি? করোনাস্থি এবং হাইওয়েড। আচ্ছা দেখো তো, এই করটির মধ্যে এখানে দেখো করটিকার মধ্যে রয়েছে 8টা। মোট হাড় কয়টা? 8টা। চমৎকার
তাহলে বলো ইন টোটাল 29টা, তার মধ্যে করটিকা এটার মধ্যে হচ্ছে 8টা। এরপরে মুখমণ্ডলে অস্থি পরীক্ষাতে আসতে পারে, মুখমণ্ডলে অস্থি হচ্ছে কতটা? 14টা। এর মধ্যে যে জিনিসটা তোমাদের দরকার সেটা হচ্ছে এই যে দেখো লেখা হচ্ছে ভোমার, দেখা যাচ্ছে কিনা জানি না, তারপরে একটু ট্রাই করো ভোমার, বই থেকে দেখে নাও। ভোমারের সংখ্যা হচ্ছে একটা, এটা একটু মাথায় রাখো তো। ভোমারের সংখ্যা কয়টা বলো তো? একটা। ভোমার একটা। চলো কর্ণাস্থি, কর্ণাস্থি তো আমরা জানি ছোট ছোট কানের অস্থি, মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস, এইদিকে 3টা আর ওইদিকে 3টা, 3 3 6টা। আর হাইওয়েড, হাইওয়েড থাকে গলার ভেতরের দিকে আর কি, বুঝছো? ইউ আকৃতির, এটা আসে পরীক্ষাতে। হাইওয়েডের সংখ্যাও 1 এবং এটার আকৃতি কি? ম্যান্ডিবলের মতো ইউ আকৃতির, রাইট? তাহলে আমরা মূলত পেয়ে গেলাম 29টা। এরপরে দিকে দেখো মেরুদণ্ড, মেরুদণ্ড তো আমাদের পরিণত মেরুদণ্ড হলে থাকে হচ্ছে কতটা বলতো? 26টা হাড়। আর যদি সাধারণভাবে চিন্তা করি তাহলে থাকবে 33টা। তাহলে বলো যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে তখন তার মেরুদণ্ডে কশেরুকার সংখ্যা থাকে 33টা, আর যখন পূর্ণ হয়ে যায় আমাদের মতো অ্যাডাল্ট হয়ে যায় তখন হয়ে যায় 26টা। কেন? কারণটা হচ্ছে এই যে দেখো স্যাক্রাম আর কক্সিক্স, স্যাক্রাম 5টা থেকে হয়ে যায় হচ্ছে একটা, ওটাকে বলা হয় স্যাক্রাল। আম মানে এক বচন, আম মানে কি এক বচন, 5টা থেকে হয়েছে একটা, তাহলে 5টা থেকে একটা। আর দেখো কক্সিক্স, কক্সিক্স থাকে হচ্ছে 4টা, 4টা থেকে হয়ে যায় একটা। এই কারণে 33টা থেকে এই যে কমে যাচ্ছে আর কি, কমে যাওয়ার কারণে মূলত হয়ে যায় কতটা? 26টা। ক্লিয়ার? হয় 33টা থাকবে অথবা 26টা থাকবে, যে কোনো একটা। এরপরে বক্ষপিঞ্জরের কথা বলেছে, বক্ষ অস্থি চক্র। বক্ষ অস্থি চক্র মানে এই যে দেখো এইখানে, এইটাতে কি কি হাড় থাকে? এখানে থাকে স্ক্যাপুলা, আর এই যে এখানে থাকে বিউটি বন বা ক্ল্যাভিকল। ওকে, বাহু, হিউমেরাস, রেডিয়াস আনলা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস ইত্যাদি। এবং বাহুতে থাকে টোটাল 60টা হাড়। এরপরে শ্রোণী অস্থি চক্র, শ্রোণী অস্থি চক্র মূলত গঠন হয় ওই যে কোমর, যেটাকে আমরা বলি না মাজা বলি, এই যে দেখো এখানে হাড় রয়েছে, এই হাড়টা হচ্ছে আমাদের মূলত কি বলতো? হিপ বোন, এবং এটা হচ্ছে সে দেহের সবচেয়ে বড় হাড় ফিমার। এইটা মিলে যেটা গঠন হচ্ছে, মানে হিপ বোন মিলে যেটা গঠন হচ্ছে সেটাকে বলা হচ্ছে শ্রোণী অস্থি চক্র বা পেলভিক রিজন। আর এই হাড়টার 3টা অংশ থাকে, কি কি বলতো? ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। আবার বলো কি কি? ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। এটা ইলিয়াম, এটা ইসচিয়াম, আর এটা হচ্ছে পিউবিস। অর্থাৎ আমরা, তোমরা যারা এই মুহূর্তে বসে থেকে ক্লাসটা করছো, বেশিরভাগই বসে থেকে ক্লাস করবা, বসে থেকে আমাদের বডির ওজন যে হাড়ের উপরে পড়ে নিচেরটা, ওকে, একদম এটাই হচ্ছে সেই ইসচিয়াম হাড়টা। ওকে, ইসচিয়াম হাড়ের উপরে মেইন মানে বসে থাকলে যে ভরটা পড়ে এইটা, আর এটা হচ্ছে পিউবিস হাড়। আচ্ছা চলো, এই যে ইলিয়াম, ইসচিয়াম এবং পিউবিস, এই 3টা মিলে গঠন করে একটা হিপবোন। এবং আমাদের বডিতে হিপবোন হচ্ছে 2টা, কিন্তু প্রত্যেকটা হিপবোনের পার্টস হইতে কয়টা বলতো? 3টা। আর দেখো পায়েও থাকবে মূলত ওই যে দেখো 60টা। বাট এখানে একটা কথা রয়েছে আর কি, বুঝছো? এখানে একটু যে জায়গাটাতে ঝামেলা সেটা হচ্ছে আমরা চলে আসবো কোথায় কোথায় কোথায়? কার্পালে। কার্পাল দেখো 16টা, আর এখানে দেখো টার্সাল, টার্সাল দেখো 14টা। এই 2টা জায়গাতে একটু মনোযোগ দিবা আর কি। ওকে, কারণ দেখো কার্পাল, কার্পাল মানে হাতের অস্থি। কার্পাল মানে কি? হাতের অস্থি। হাতের কোনটা? হাতের এই কবজিটা, এটা কার্পাল। আর যেটা পায়ের কবজি, পায়ের কবজিকে বলা হয় টার্সাল। হাতের কবজিতে মূলত থাকে কয়টা বলো দেখি? এইটাতে থাকে 8টা, এইটাতে থাকে 8টা, 8 আর 16টা। পায়ের কবজিতে একটা করে কম থাকে, 7টা, তাহলে 7 7 14টা। একটু মাথায় রাখো। তাহলে হাতের কবজিতে একদিকে 8টা আর একদিকে 8টা, মানে 16টা। ব্রুম ব্রুম। আর যেটা পায়ের কবজিতে একদিকে 7টা আর একদিকে 7টা, মানে 7 7 14টা। ওকে, চলো যাই। শ্রোণী অস্থি চক্র কতটি অস্থি রয়েছে একটু আগে আমি দেখাইছি। শ্রোণী অস্থি চক্র বলতে কি? এই যে দেখো এটা হচ্ছে হিপবোন। প্রত্যেকটা হিপবোন মূলত কয়টা হাড় দ্বারা গঠিত? হিপবোন মূলত 3টা হাড় দ্বারা গঠিত। কি কি? ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস। এই যে এটা হচ্ছে ইলিয়াম। একটা তথ্য তোমাদেরকে লিখে দিই, ইলিয়াম, ইলিয়ামটা হচ্ছে মূলত পাখির ডানার মতো। ইলিয়ামটা দেখতে কিসের ডানা বলতো বাবা? পাখির ডানা। এই যে দেখছো, এটা দেখতে পাখির ডানার মতো ইলিয়ামটা। ওকে, নিচের কোনটি কার্পাল অস্থি নয়? চমৎকার একটা কথা বলেছে। কার্পাল মানে কি? এই যে দেখো হাতের কবজির অস্থি। হাতের কবজিতে থাকে মূলত কয়টা অস্থি? 4 4 8টা। ওকে, এরপরের মধ্যে দেখো স্ক্যাফয়েড, ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যালকেনিয়াস। রাইট অ্যান্সারটা হবে ক্যালকেনিয়াস। রাইট অ্যান্সারটা কোনটা হবে? ক্যালকেনিয়াস। তাহলে আমরা শুধুমাত্র কার্পাল অস্থি মনে রাখবো 8টা, একদিকে 8টা মনে রাখবো। ওকে, 2 সারিতে থাকে। ওকে, তাহলে কার্পাল মনে রাখলেই আমাদের টার্সাল মনে না রাখলেও চলবে। তাহলে কার্পাল কি কি রয়েছে? তোমরা অনেকে নেমোনিক মুখস্থ করো, শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। বাট এইখানে আরো একটা ধরে রাখো যে নেমোনিকের মতো রয়েছে। দেখো, সিয়াম লেফট দ্য পার্টি টু টেক ক্যাথি হোম। সিয়াম, ও যে হোক, শি লুকস এর যদিও আমি কথা বলি, দেখো শি লুকস, তোমরা যেটা পরে অভ্যস্ত, শি লুকস টু প্রিটি। ওকে,
তাহলে দেখো সি, এস, এস তে স্ক্যাফয়েড, এল, এল তে দেখো লুনেট, টি, টি তে দেখো ট্রাইকুয়েট্রাম বা ট্রাইকুয়েট্রাল, ওকে। এরপরে দেখো পি মানে হচ্ছে পিসিফর্ম, ওকে। আর এরপরে ট্রাই টু ক্যাচার, এরপরে কি লিখবো, ট্রাই টু ক্যাচ হার, ওকে। টি মানে কি, ট্র্যাপিজিয়াম। এরপরে আবার টি মানে কি, ট্র্যাপিজয়েড। সি মানে ক্যাপিটেট, এইচ মানে হ্যামেট। আচ্ছা, অর্থাৎ এই যে দ্বিতীয় সারিটা, এই সারিটা হচ্ছে মূলত টোটালি তাদের জ্যামিতিক একটা আকার আকৃতির মতো, যে দেখো ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট, ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। আবারও বলো কি কি, ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। তাহলে শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। তাহলে এর মধ্যে স্ক্যাফয়েড রয়েছে, ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, সবই তো আমাদের কার্পাল অস্থি, নাই হইতেছে ক্যালকেনিয়াস। তাহলে রাইট অ্যান্সারটাই হবে মূলত ক্যালকেনিয়াস। আচ্ছা, ওকে, ক্যালকেনিয়াস। চলো এরপরে দেখো আমাদের মূলত টার্সাল মানে পায়ের কবজির অস্থির কথা বলা রয়েছে, ওকে। টেলাস, ক্যালকেনিয়াস, নেভিকুলার, ওকে। এরপরে দেখো লুনেটটা এখানে আসবে না, এখানে আসবে কুনিফর্ম, মূলত তিনটা। যদি আমি বলি কুনিফর্ম, কুনিফর্ম কয়টা বলো তো, কুনিফর্মটা থাকবে তিনটা, ওকে। আর কিউবয়েড, তাহলে কি কি, টেলাস, ক্যালকেনিয়াস, নাভিকুলার। কুনিফর্ম কয়টা, তিনটা, আর কিউবয়েড। তাহলে আবার একটু বলো তো কি কি, এটা মনে রাখার দরকার নাই আর কি, ওইটা শুধু মনে রাখো। শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। টেলাস, ক্যালকেনিয়াস, নেভিকুলার, টেলাস, ক্যালকেনিয়াস, নেভিকুলার। আবার বলো কি কি, টেলাস, ক্যালকেনাস, নেভিকুলার। এরপরে দেখো কি, কুনিফর্ম এবং কিউবয়েড, কুনিফর্ম এবং কিউবয়েড। কুনিফর্ম হচ্ছে তিনটা। চলো যাই, কোনটি মানুষের টার্সাল অস্থি, একটু আগে পড়াশোনা করছি। এই যে দেখো ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজয়েড, ট্রাইকুয়েট্রাল, এগুলো সবকিছুই কি অস্থি বলো, এটা হচ্ছে কবজির কার্পাল অস্থি। তাহলে রাইট অ্যান্সার হবে টেলাস, রাইট অ্যান্সার হবে কোনটা, টেলাস, ওকে। চলো চলো আসে আর কি, দেখো অস্থির আবরণের নাম কি, চমৎকার একটা কথা বলেছে। অস্থির আবরণের নাম হচ্ছে, বলো দেখি কি, পেরিঅস্ট্রিয়াম। পেরি মানে চারিদিকে, অস্ট্রিয়াম মানে হইতেছে হাড়, তাহলে পেরিঅস্ট্রিয়াম। বলো পেরিকন্ড্রিয়াম কার আবরণ, পেরিকন্ড্রিয়াম, ওকে। এরপরে দেখো বলেছে পেরিটোনিয়াম, পেরিকার্ডিয়াম। যে পেরিকন্ড্রিয়াম মানে তরুণাস্থি, কন্ড্রিন মানে তরুণাস্থি, কন্ড্রিন মানে কি বলতো, তরুণাস্থির আবরণ, ওকে। পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম হচ্ছে ওই যে পেটের বা পেটের লিখে দিলাম, ধরো পেটের আমাদের পেরিটোনিয়াম মানে আমাদের আমাদের যদি চিন্তা করি, আমাদের যে নাড়িভুঁড়িটা রয়েছে, নাড়িভুঁড়িকে যে আবরণ করে রাখে, পেটের ভেতরের গহ্বরের আবরণ, পেটের ভেতরের গহ্বরের আবরণ, তাই না, গহ্বরের আবরণ। গহ্বরের আবরণ, ওকে। আর এটা হবে পেরিকার্ডিয়াম, একটু বানান ভুল গিয়েছে। পেরিকার্ডিয়াম মানে কি বলতো, হৃৎপিণ্ডের চারিদিকে যে আবরণ, হৃৎপিণ্ডের চারিদিকে যে আবরণ, সেটাকে বলা হয় পেরিকার্ডিয়াম। ভুল যাবে কোথায়, পেরিকার্ডিয়াম আর পেরিকন্ড্রিয়ামের মধ্যে। তোমরা পড়তে ভুল করে ফেলবা, কোনটা পেরিকার্ডিয়াম আর কোনটা পেরিকার্ডিয়াম। কার্ডিও মানে হৃৎপিণ্ড, আর কন্ড্রিন, কন্ড্রিন মানে তরুণাস্থি। এটা একটু মাথায় রেখো আর কি, ওকে। চলো এখানে অনেকগুলো আবরণের নাম দেওয়া রয়েছে, তোমরা তো স্লাইড পেয়ে যাবা সবকিছু শেষে। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখো, মেসোরকিয়াম এটা শুক্রাশয়ের আবরণী, আর মেসোভেরিয়াম এটা ডিম্বাশয়ের আবরণী, ওকে। চলো টেন্ডনের ক্ষেত্রে কোনটি সঠিক, দুইটা জিনিস এখানে মনে রাখতে হবে, টেন্ডন আর একটা হচ্ছে লিগামেন্ট। টেন্ডন আর একটা ওয়ার্ড কি মনে রাখতে হবে, লিগামেন্ট। মনে রাখবা আমরা বলি হাড়ে হাড়ে শয়তান, একটা কথা বলি না, ঠিক বলতো, তুই কি ভাই হাড়ে হাড়ে শয়তান, হ্যাঁ। হাড়ে হাড়ে শয়তান মানে হাড়ের সাথে হাড়ের, এই যে দেখো এটা একটা হাড়, এই যে দেখো এটা একটা হাড়, এই হাড়ের সাথে হাড়ের ভেতরে ভেতরে যেই কানেকশন তৈরি করবে সেটা হচ্ছে লিগামেন্ট। তাহলে বলো হাড়ে হাড়ে শয়তানকে, লিগামেন্ট। হাড়ে হাড়ে শয়তানকে, লিগামেন্ট হচ্ছে হাড়ে হাড়ে শয়তান। ক্লিয়ার এতটুকু জিনিস। তাহলে এটা মানে হাড়ের সাথে হাড়ের সংযোগ ঘটায় লিগামেন্ট। আর টেন্ডনটা কি, টেন্ডনটা হচ্ছে মূলত কার সাথে কার, টেন্ডনটা হচ্ছে মূলত হাড় ও হাড় ভার্সেস পেশি, হাড় ভার্সেস পেশির সাথে যে সংযোগ। উদাহরণটা দিই, টেন্ডনের এখানে দেখো আমাদের হাতের এইরকম মুট করো, মুট করলে দেখো এই যে তারের মতো যে অংশটা দেখা যাচ্ছে, টানা যাচ্ছে, টেন্ডনকে টানা যায়, বাইরে থেকে টানা যায়, এটাই হচ্ছে টেন্ডন, রাইট। হাড়ের সাথে এই যে পেশির আমাদের রেডিয়াস আলনাতে ফোর আর্মে যে সকল পেশি রয়েছে, সেটা এখানে আমাদের কবজির হাড়ের সাথে যুক্ত হয়েছে। এইখানে দেখো শক্ত, আবার এইখানেও পাবা, এই যে দেখো অ্যান্টিকিউবিটাল ফসা মানে এই যে কনুইয়ের এই জায়গাতে যেই ফাঁকা জায়গার মানে জায়গাটুকু রয়েছে, এখানে দেখো হাত দিয়ে তুমি খুঁজে পাবা যে দড়ির মতো, এটা হচ্ছে টেন্ডন। ক্লিয়ার? তাহলে আশা রাখি ভুল হবে না আর কি। হাড়ে হাড়ে শয়তান মানে লিগামেন্ট, আর হাড় আর পেশি মানে হচ্ছে টেন্ডন।
চলো, নিম্নের কোন অস্থিতে হ্যাবারসিয়ান তন্ত্র থাকে? আমার তো ফেভারিট একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা একই সাথে গ এবং ঘ নাম্বারের জন্য খুবই চমৎকার একটা জিনিস। হ্যাবারসিয়ান তন্ত্র থাকে মূলত বড় বড় অস্থিতে। কোন কোন অস্থি? বড় বড় অস্থি, যেমন আমাদের দেহের সবচেয়ে বড় অস্থি ফিমার, রেডিয়াস, আনলা, টিবিয়া, ফিবুলা ইত্যাদি জায়গাতে বড় বড় অস্থিতে। তাহলে বলো চ্যাপ্টা অস্থিতে থাকবে না। চাপা অস্থি যেটা, সেটা তো হচ্ছে স্পঞ্জি অস্থি, আর এগুলা হচ্ছে নিরেট অস্থি। আমাদের দেহের যত চাপা অস্থি বলতে দেখো মাথার প্রত্যেকটা হাড় কিন্তু চ্যাপ্টা। এবারে দেখো স্টারনাম যেটা চ্যাপ্টা, বুকের নিচে কাঠি যেটাকে বলে মানে পরশুকা রিব যেটা বলি, এটা হচ্ছে চ্যাপ্টা হাড়। ক্লিয়ার? এগুলা হচ্ছে মূলত স্পঞ্জি অস্থি। তাহলে হবে না মাথার অস্থি ফ্রন্টাল, এটাও কপালের অস্থি হবে না, তাহলে রাইট অ্যান্সার হবে ফিমার। তাহলে হ্যাবারসিয়ান তন্ত্র থাকে কোথায়? ফিমারে। কোথায় থাকে? ফিমারে। এই হ্যাবারসিয়ান তন্ত্রের মধ্যে চমৎকার অনেক জিনিস রয়েছে, এটা তোমাদের চিত্র সহ লাগে আর কি, চিত্র সহ লাগে। ওকে, চলো আমরা একটু দেখি। এইটা হচ্ছে আমাদের হ্যাবারসিয়ান তন্ত্র। এই হ্যাবারসিয়ান তন্ত্রের যদি আমি একটু ফোকাস করি, হ্যাবারসিয়ান তন্ত্রের মধ্যে অনেকগুলো রয়েছে। আমাদের দেহের নিরেট অস্থি প্রায় 80% নিরেট অস্থি হ্যাবারসিয়ান তন্ত্রে। এই যে দেখো এই এক একটা করে অরবিট দেখা যাচ্ছে না, এদেরকে বলা হয় ল্যামেলি বা স্তর। ল্যামেলি থাকে 5 থেকে 15টি, এবং খেয়াল করো প্রত্যেকটি হ্যাবারসিয়ান নালী এবং বেষ্টনীকারী সবকিছু সমন্বয়ে এটা মূলত হয় কি বলো দেখি, এদেরকে বলা হচ্ছে হ্যাবারসিয়ান তন্ত্র। বাট হ্যাবারসিয়ান তন্ত্রের মধ্যে আমি যদি কথা বলি, এদের ভেতরের দিকে এই যে দেখো এটা হচ্ছে হ্যাবারসিয়ান নালী। এই হ্যাবারসিয়ান নালীতে মূলত 3টা জিনিস থাকবে, ধমনী, শিরা, স্নায়ু। আবার বলো কি কি থাকবে? যে দেখো 3টা রয়েছে, ধমনী, শিরা এবং স্নায়ু। ধমনী, শিরা এবং স্নায়ু। তাহলে হ্যাবারসিয়ান নালীর ভেতরে কি কি থাকবে? ধমনী, শিরা এবং স্নায়ু। পাশাপাশি অবস্থিত 2টা হ্যাবারসিয়ান নালী, এই যে ধরে রাখো এটা একটা হ্যাবারসিয়ান নালী, এটা একটা হ্যাবারসিয়ান নালী। এই যে 2টা হ্যাবারসিয়ান নালীকে সংযুক্তকারী যে আড়াআড়ি রেখা, এটার নামে বলা হচ্ছে ভকম্যানস ক্যানেল। এটার নামে কি বলা হচ্ছে বলতো? ভকম্যানস ক্যানেল। তাহলে ভকম্যানস ক্যানেল কি করে? পাশাপাশি অবস্থিত 2টি হ্যাবারসিয়ান নালীকে কি করে দেয় বাবা? যুক্ত করে দেয়। আচ্ছা, আমরা জানি এই যে মজ্জা থাকে, ওকে, বোন ম্যারো থাকে। বোন ম্যারো আবার 2 প্রকার, একটা হচ্ছে রেড বোন ম্যারো, একটা হচ্ছে ইয়েলো বোন ম্যারো। রেড বোন ম্যারো যেটা, এখান থেকে মূলত সকল ধরনের রক্তকণিকা উৎপাদন হয়, আর ইয়েলো বোন ম্যারো যেটা, ইয়েলো বোন ম্যারো, বুঝছো? ইয়েলো বোন ম্যারো থেকে কি উৎপাদন হবে বলো? ইয়েলো বোন ম্যারো থেকে অ্যাডিপোস টিস্যু আসবে। অ্যাডিপোস টিস্যু বলতে চর্বি কোষ আসবে। ক্লিয়ার? এই হইতেছে আসল জিনিস। উদাহরণ কি দেখো, বড় বড় হাড়, হিউমেরাস, রেডিয়াস, আলনা, ফিমার, টিবিয়া, ফিবুলা ইত্যাদি নিরেট প্রকৃতির। ক্লিয়ার? আর চ্যাপ্টাগুলা হইলে তো সেটা আমাদের কোন প্রকৃতির বলো তো? স্পঞ্জি। এবং এখানে লেখা রয়েছে দেখো, এদের মধ্যে ট্র্যাবেকুলি থাকে, অনেক ক্ষেত্রে ট্র্যাবেকুলি থাকে। ওকে, চলো, কোন তরুণাস্থির ম্যাট্রিক্সে ক্যালসিয়াম কার্বনেট প্রচুর জমা থাকে? এই যে তরুণাস্থির যেই এমসিকিউ, এই এমসিকিউ তুমি না পড়ে যাবা না। আমি এখানে 3 স্টার দিলাম, 3 স্টারের সাথে আমি 10,000% ইম্পর্টেন্ট দিলাম। ওকে, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম বলে দিয়েছে, ক্যালসিয়াম মানে তো চুন। ক্যালসিয়াম মানে কি বলতো? চুন। তাহলে থাকবে কোথায়? চুনময়। থাকবে কোথায়? চুনময়। চলো আগে আমরা একটু পড়ে ফেলি ভালো করে, আসো। সেটা হচ্ছে এই যে এই জায়গাটুকু না পড়ে তুমি যাবা না ভাই, এই জায়গাটুকু তুমি না পড়ে তুমি যাবা না। তরুণাস্থির প্রকারভেদ 4 ধরনের, স্বচ্ছ বা হায়ালিন, স্বচ্ছ বা হায়ালিন, স্থিতিস্থাপক বা পিত্তন্তময়, পিত মানে হলুদ, ওকে, শ্বেততন্তুময়, আর একটা হচ্ছে চুনময় বা ক্যালসিফাইড, চুনময় বা ক্যালসিফাইড। সবার আগে সহজটাতে আসি। যারা বড় বড় হাড়, তাদের মস্তকে, যেমন হিউমেরাস, ফিমার, রেডিয়াস, আলনা, তাদের মস্তকে সাদা সাদা একটা পদার্থ থাকে যেটাকে বলা হয় চুনময়। তাহলে দেখো চুনময় থাকবে কোথায়? হিউমেরাস এবং ফিমারের মস্তকে। হিউমেরাস এবং ফিমারের মস্তকে থাকবে চুনময়। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এখন আসো শ্বেততন্তুময়। শ্বেততন্তুময়টা মূলত থাকবে কোথায়? সাদা সাদা জায়গায়, এবং সেটা থাকে আমাদের এই যে আন্তঃদেশীয় যে কশেরুকা, এবং এই আন্তঃদেশীয় এইখানে না বলে যে ভাষাটা বলা উচিত ছিল ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ইন্টারভার্টিব্রাল ডিস্ক, আন্তঃকশরীয় যে ডিস্ক থাকে, অর্থাৎ 2টা হাড়ের মাঝখানে যে একটা নরম ডিস্ক থাকে, সেটাই হইতেছে মূলত আমাদের এই যে শ্বেততন্তুময় তরুণাস্থি। উদাহরণ কি? এই যে আমাদের এখানে যে কশেরুকা রয়েছে না, প্রত্যেকটা কশেরুকা, 2টা কশেরুকার মাঝখানে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, সেটাই হচ্ছে আমাদের শ্বেততন্তুময়, অর্থাৎ 2টি কশেরুকার মধ্যবর্তী অস্থির অঞ্চলে, অস্থির সাথে টেন্ডন বা লিগামেন্টের সংযোগস্থলে, মানে টেন্ডন বা লিগামেন্টও পাওয়া যাচ্ছে শ্বেততন্তুময়। এখন আসো সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্থিতিস্থাপক বা পিত্তন্তময়। স্থিতিস্থাপক মানে কি? মোচড় দিবে আবার ঠিক হয়ে যাবে। যেমন দেখো আমাদের এই যে কানের পিনা,
মোচড় দাও, ঠিক হয়ে যাচ্ছে। নাক, মোচড় দাও, ঠিক হয়ে যাচ্ছে। তাহলে স্থিতিস্থাপক বা ইওলো বা পিত্তন্তমার ক্ষেত্রে মনে রাখবো ট্রিপলি সাবজেক্ট। ই মানে হচ্ছে এক্সটার্নাল ইয়ার, এই যে দেখো ই মানে হচ্ছে এক্সটার্নাল ইয়ার। ওকে, আবার আমরা জানি এই কানের সাথে আমাদের গলবিলির সম্পর্ক থাকে একটা নালী দিয়ে, যেটাকে বলা হয় ইউস্টেশিয়ান নালী। ইউস্টেশিয়ান নালী, ক্লিয়ার? আর ই মানেটা কি বলো দেখি? এখানে আসবে এপিগ্লোটিস। ই মানে কি আসবে বলো তো? এপিগ্লোটিস, এপিগ্লোটিস। ওকে, আচ্ছা তাহলে দেখো মূলত এই জায়গাটাতে ই ই মানে হচ্ছে এক্সটার্নাল ইয়ার। এক্সটার্নাল ইয়ার থেকে ইউস্টেশনালি, ইউস্টেশনালি ভেতরের দিকে যে আমাদের থাকে না এপিগ্লোটিস, এপিগ্লোটিস যেটা কিনা আমাদের মূলত ওই যে খাদ্যনালী এবং শ্বাসনালীর ওই জায়গাটাতে কাজ করে ব্যবধায়ক হিসাবে আর কি, দরজা হিসাবে। তাহলে এই ভেতরের দিকে শুধু এতটুকু মনে রাখবা, এতটুকু। তাহলে এক্সটার্নাল ইয়ার, ইউস্টেশনাল ইয়ার, নালিকা, এপিগ্লোটিস, ট্রিপলি। তাহলে এটা বাদে যা যা থাকবে সেটাই হচ্ছে মূলত স্বচ্ছ বা হায়ালিন। স্বচ্ছ বা, মনে রাখো স্বচ্ছ আর শ্বেততন্তুময় কিন্তু পার্থক্য আছে। স্বচ্ছতে সব যেই দিকে তাকাবা, মানে এটা হচ্ছে কালারলেস, আর শ্বেত মানে হচ্ছে সাদা। শ্বেত মানে কি? সাদা। আচ্ছা, এদের কিছু বৈশিষ্ট্য লাগবে। দেখো এর ম্যাট্রিক্স সামান্য স্বচ্ছ, যেহেতু স্বচ্ছ বলেছে, নীলাভ, নমনীয়, তন্তুবিহীন। এটা কিন্তু বহুপদীতে আছে, তাহলে এটা হচ্ছে স্বচ্ছ, তন্তুবিহীন। সকল মেরুদণ্ডের প্রাণী ভ্রূণীয় কঙ্কাল, মানে বাচ্চাকালে যেটা থাকে সেটা এই তরুণাস্থে নির্মিত। এছাড়া মেরুদণ্ডের প্রাণীদের অস্থির সন্ধিস্থল, পরশুকার প্রান্তভাগ, এই যে নাসিকা, নাসিকা মানে এই যে দেখো নাক, নাকের, এরপরে দেখো শ্বাসনালী, কর্ণকুহর ইত্যাদি স্থানে এই ধরনের তরুণাস্থি পাওয়া যায়। আচ্ছা, এইখানে একটা কথা দেখো, আমাদের শ্বাসনালীর সাথে সম্পর্কিত এই যে নাক, নাক থেকে শ্বাসনালী এটা আসে। তাহলে এইটা ছিল হচ্ছে স্থিতিস্থাপক, এটা ছিল কোনটা? স্থিতিস্থাপক। আর এই যে এখান থেকে শুরু করে এইটা, এইটা আসছে স্বচ্ছ বা হায়ালিন। এর সাথে যে জায়গাটাতে ভুল যাবে একটা জিনিস, সেটা হচ্ছে তোমরা একটু মাথায় রাখো, বহিকর্ণ, বহিকর্ণের যে পিনা, এই পিনাটা কিন্তু স্থিতিস্থাপক, কিন্তু কানের ভেতরে যে জায়গায় ময়লা জমা হয়, যে গহ্বরটা, ওইটা কিন্তু আবার স্বচ্ছ বা হায়ালিন। এই যে দেখো কর্ণকুহর, কর্ণকুহর। তাহলে এখান থেকে ভুল যায় বেশি, নাসিকা, শ্বাসনালী, কর্ণকুহর, এরা হবে মূলত স্বচ্ছ বা হায়ালিন, স্বচ্ছ বা হায়ালিন। স্থিতিস্থাপকের ক্ষেত্রে চলে আসো, দেখো এটা স্থিতিস্থাপক বা পিত, পিত মানে হালকা হলুদ বর্ণের, ম্যাট্রিক্সে হলুদ স্থিতিস্থাপক তন্তু থাকে, বাইরের দিকে তুলনায় ভেতরের দিকে তন্তুগুলো অপেক্ষাকৃত ঘন বিন্যস্ত। যাই হোক, উদাহরণগুলো লাগবে, বাট চিত্র তোমার এখানে লাগবে। চিত্রের মধ্যে যে জায়গাটাতে একটু খেয়াল করবা, সেটা হচ্ছে মূলত তোমার ফোকাস থাকবে এইটা এবং এইটাতে। দেখো এই দুইটার মধ্যে যেটা পিত্তন্তময়, এটা তো আমাদের পরীক্ষার খাতায় তার কালারিং করে দেওয়া থাকবে না, সাদা কালো থাকবে, তো বোঝা যাবে না কোনটা হলুদ আর কোনটা সবুজ। তাহলে দেখো এইখানে এই যে সুতার মতো যে অংশগুলো তুমি দেখতে পাচ্ছ, এরকম দেখতে পেলেই তুমি এটা দিয়ে দেবা স্থিতিস্থাপক বা পিত্তন্তময়। ক্লিয়ার? আচ্ছা, আর দেখো এই ধরনের যখন থাকবে এবং এখানে যখন মোটা দাগ ব্যান্ডের মতো থাকবে, ব্যান্ড ব্যান্ড মোটা দাগের মতো করে থাকবে, তখন সেরে দেবা শ্বেততন্তুময়। এই দুটা পড়লে মোটামুটি আমাদের হয়ে যাবে। তাহলে দেখো যদি ছোট ছোট সুতা থাকে তাহলে পিত্তন্তময়, আর যদি মোটা ব্যান্ডের মতো থাকে তাহলে সেটাকে বলবো শ্বেততন্তুময়। ক্লিয়ার? অস্থি তরুণাস্থির মধ্যে পার্থক্য, এটা তো তোমাদের লাগে মূলত সৃজনশীলের জন্য। ওকে, এই হচ্ছে কাহিনী। চলো যাই, আমাদের পড়া হয়ে গেছে। কোনটি হায়ালিন তরুণাস্থি? চলো এখন আমি একটু প্র্যাকটিস করি। হায়ালিন তরুণাস্থি, হায়ালিন মানে স্বচ্ছ, স্বচ্ছ। হায়ালিনের মধ্যে কি বলো দেখি? আমরা বলেছি যে শ্বাসনালীর সাথে সম্পর্কিত। এই বহিকর্ণ মানে এক্সটার্নাল ইয়ার, মানে এটা হচ্ছে স্থিতিস্থাপক। এপিগ্লোটিস স্থিতিস্থাপক, ইউস্টেশন নালী স্থিতিস্থাপক, ই, তাহলে এটা হচ্ছে শ্বাসনালীতে পড়বে। ওকে, রাইট অ্যান্সার হবে শ্বাসনালী। আর একটা বহিকর্ণ, আর একটা কর্ণকুহর। কর্ণকুহর মানে কানের যে গহ্বর, ভাই কর্ণকুহর এটা কিন্তু হচ্ছে হায়ালিনের মধ্যে পড়বে, আর বহিকর্ণ এটা পড়বে স্থিতিস্থাপক। ওকে, এরপরের দিকে আমরা একটু যাই। দেখো কি বলেছে, শ্বাসনালীতে কোন ধরনের তরুণাস্থি থাকে? যে দেখো শ্বাসনালী, শ্বাসনালী মানে এই যে দেখো সোজা, শ্বাসনালী বলতেই স্বচ্ছ, শ্বাসনালী বলতেই স্বচ্ছ। স্বচ্ছের অপর নাম হচ্ছে হায়ালিন। স্বচ্ছের অপর নাম কি বলো? হায়ালিন তরুণাস্থি। এরপরের দিকে আমরা একটু যাই, দেখি দুটি কশেরুকার মানে ইন্টারভার্টিবাল ডিস্ক। ইন্টারভার্টিবাল ডিস্ক হয় সাদা কালারের। সাদা কালার মানে কিন্তু স্বচ্ছ দেওয়া যাবে না, সাদা কালার মানে হচ্ছে শ্বেততন্তুময়, মনে যেন থাকে। এখান থেকে আসবে এমসিকিউ 100% চলে আসে আমার বিশ্বাস। চলো, চুনময় তরুণাস্থি মানে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে চুন মানেই তো ক্যালসিয়াম, তাহলে চলো তো চুনময় তরুণাস্থি কই থাকে? আমি বলেছি
বড় বড় হাড়ের মস্তকে, তাহলে হিউমেরাস এবং ফিমারের মস্তকে। ওকে, এরপরের দিকে চলে যায় শ্বাসনালী এবং নাকে। এই যে শ্বাসনালী এবং নাকে এই বরাবর, তাহলে সেটা হবে স্বচ্ছ বা হায়ালিন। কোথায় গেল স্বচ্ছ বা হায়ালিন? রাইট অ্যান্সার, স্বচ্ছ বা হায়ালিন। শেষ। তারপরের দিকে আমরা যাই, দেখো এক্সিস। আমরা এখন মেরুদণ্ডের যে হাড় সেটাতে চলে আসছি আর কি। ওকে, আমাদের মেরুদণ্ডের হাড়ে যদি আমরা কথা বলি তাহলে 5টা জন্য ভাগ করা হয়েছে। ওকে, একটা হচ্ছে সার্ভাইকাল, সার্ভাইকাল, 2 নাম্বার হচ্ছে থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, ককিক্স। ওকে, সার্ভাইকালকে সি, আমরা জানি রোলান্ডোর যে জার্সি নাম্বার সেটা হচ্ছে CR7 মানে C7, টিতে থোরাসিক, টিতে 12, এলতে লাম্বার থাকে 5টা। ওকে, স্যাক্রাম এস। ওকে, স্যাক্রামে থাকে মূলত আগে থাকে হচ্ছে 5টা, পরে হয়ে যায় একটা। ককিক্সে থাকে, সিতে থাকে হচ্ছে 4টা থেকে পরবর্তীতে এটাও হয়ে যাবে একটা, এটাও হয়ে যাবে একটা। তাহলে চলো তো আমরা একটু যোগ করি। তাহলে এইগুলো যদি আমি যোগ করি তাহলে হবে মূলত 33টা। আর যদি এগুলো যখন ফিউজ হয়ে যাবে, স্যাক্রাম তো বড় হয়ে গেলে হয়ে যায় একটা, ককিক্স বড় হয়ে গেলে হয়ে যায় একটা, তাহলে 7 আর 12তে কত হয়? 19 আর 5 কত হয়? 24, 25, 26। তাহলে বড় হইলে হয়ে যায় কতটা? 26টা। ওকে, তাহলে দেখো অ্যাক্সিস কোন অঞ্চলে কশেরুকা? সার্ভাইকাল মানে হচ্ছে গলা ভাই, এই যে দেখো গলা, এটা ঘাড়, এই যে সার্ভাইকাল। ওকে, সার্ভাইকাল অঞ্চল, অ্যাক্সিস। ওকে, অ্যাক্সিস হইতেছে মূলত গ্রীবাদেশীয় মানে ঘাড় দেশীয়, রাইট? এটা হচ্ছে গ্রীবাদেশীয়। এবং ওডন্টয়েড প্রসেস বিদ্যমান থাকে কোন কশেরুকে? এটা একটা চমৎকার কথা বলেছে আর কি। সেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে আমাদের ঘাড়ের কশেরুকার কথা বলেছে। 1 নাম্বারকে বলা হয় অ্যাটলাস। ভাই অ্যাটলাস মানে চূড়া, তাহলে যে 1 নাম্বারে থাকবে সে হচ্ছে কে বলতো? সে হচ্ছে অ্যাটলাস। এবং এই অ্যাটলাস, এই যে দেখো আমি মাথা নো বলতেছি না, এটাতে নো, এটা ঘুরতেছে অ্যাটলাসের কারণে কিন্তু। ওকে, আর এই যে দেখো 2 নাম্বারে দেখো অ্যাক্সিস থেকে দেখছো একটা চমৎকার একটা উদ্গত অংশ বের হইছে, একটা প্রসেস বের হইছে যেটা অ্যাটলাসের ভেতর দিয়ে ঢুকে গেছে আর কি, যাতে করে পড়ে না যায় আর কি কশেরুকাগুলো একটা থেকে আরেকটা। ক্লিয়ার? তাহলে এই যে ওডন্টয়েড প্রসেস কোন কশেরুকায় বিদ্যমান? অবশ্যই গ্রীবাদেশীয় কশেরুকায় বিদ্যমান। গ্রীবাদেশীয়র মধ্যে কত নাম্বারে? অ্যাক্সিসে বিদ্যমান, নট অ্যাটলাসে বিদ্যমান নেই। এটা কোথায় বিদ্যমান? অ্যাক্সিসে। এই প্রশ্নটা আসে, চমৎকার আসে এই প্রশ্নটা, এর জন্য দেখাই দিলাম গ্রীবাদেশীয় অ্যাক্সিসে বিদ্যমান আর কি। ওকে, চলো মানব দেহের গ্লিনয়েড গহ্বর কোথায় পাওয়া যায়? চমৎকার একটা কথা বলেছে, গ্লিনয়েড গহ্বর। আচ্ছা, এই যে দেখো আমার যেই হিউমেরাস, এই হিউমেরাসটা দেখো তো এখানে স্ক্যাপুলার সাথে যুক্ত আছে না? যেই খালের মধ্যে, যে গহ্বরের মধ্যে যুক্ত আছে, এটার নাম হচ্ছে গ্লিনয়েড গহ্বর। তাহলে গ্লিনয়েড গহ্বরে কে যুক্ত থাকে? গ্লিনয়েড গহ্বরে যুক্ত থাকে হিউমেরাস। এবং এটা থাকে কোথায় বলো তো? অগ্রপদে না, পায় না, পশ্চাৎপদে না, শ্রোণীচক্র তো কোমর না, তাহলে বক্ষাস্থি চক্র। বক্ষাস্থি মানে কি? বক্ষের অস্থির কাছে না, বক্ষের কাছে না, তাহলে এটা হবে বক্ষাস্থি চক্রে। যাই, ফিমারের মস্তক কোথায় আটকানো থাকে? ফিমারের মস্তক, চমৎকার একটা কথা বলেছে। এই যে দেখো ফিমার, এই ফিমারের আবার অনেকগুলো পার্ট রয়েছে। এটা হচ্ছে আপার এন্ড, এটা হচ্ছে লোয়ার এন্ড, এন্ড দিস ইজ দ্য শ্যাফট। তাহলে আপার এন্ডের মধ্যে এটা হচ্ছে ফিমারের হেড, এটা হচ্ছে ফিমারের হেড। এখানে দেখো কিছু খাঁজ কাটা জিনিস দেখা যাচ্ছে। এইটা হচ্ছে ফিমারের ট্রোকেন্টর, এটাও ট্রোকেন্টর মানে ঠোঁট। তাহলে দেখো এটা হচ্ছে বড় ঠোঁট, এটা হচ্ছে ছোট ঠোঁট। ক্লিয়ার? ট্রোকেন্টর তাহলে থাকে কোথায়? ফিমারে। দেখছো খাঁজ কাটা, এটা যুক্ত থাকে কোথায়? এই যে আমাদের হিব্বনের এই যে দেখো এখানে লেগে গেল, চমৎকার ভাবে লেগে গেল, দেখছো? এই যে দেখছো এটাকে, এই যে লেগে গেল, এই যে হাড়, এইখানে হাড়ে যে গহ্বর, এটাকে বলা হচ্ছে অ্যাসিটাবুলাম। তাহলে এইখানে থেকে গ্লিনয়েড গহ্বর, আর এই যে আমাদের কোমরে লাগানো থাকে অ্যাসিটাবুলাম। রাইট অ্যান্সার এইটা। ওকে, অ্যাসিটাবুলাম। ভুল যাতে না যায়, সহজ বাট ভুল করা যাবে না। ফিমারের বৈশিষ্ট্য কোনটা? ফিমারের ডেল্টয়েড রিজ না, ডেল্টয়েড রিজ থাকে হিউমেরাসে। বলো ডেল্টয়েড রিজ থাকে কোথায়? হিউমেরাসে। ক্ল্যাভিকল না, ট্রক্লিয়া না, থাকে ট্রোকেন্টর। রাইট অ্যান্সার ট্রোকেন্টর। কারণ ফিমারে ট্রোকেন্টর থাকে, বড় ঠোঁট ছোট ঠোঁট থাকে। এই যে এখানে বড় ঠোঁট এবং ছোট ঠোঁট থাকে, ট্রোকেন্টর। চলো, এই যে দেখো লেখা রয়েছে গ্রেটার ট্রোকেন্টর, এবং নিচের দিকে দেখো লেখা রয়েছে লেজার ট্রোকেন্টর। চলো যাই,
পেশি কোষের আবরণকে কি বলা হয়? পেশির আবরণ। পেশির আবরণকে আমরা জানি সার্কুলেমা বলা হয়। এটা সহজ একটা জিনিস। এবং আমাদের পেশির মধ্যে তিনটা ভাগ রয়েছে, ঐচ্ছিক, অনৈচ্ছিক এবং হৃদপেশি। হৃদপেশির মধ্যে একটা স্পেশাল ফিচার হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। এটা তো ভুল করা যাবে না। ঐচ্ছিক পেশি কোথায় থাকে? হৃদপিণ্ডে? না রে ভাই, হৃদপিণ্ডে তো কার্ডিয়াক মাসেল, স্পেশাল ধরনের মাসেল। পাকস্থলীতে? না। জরায়ুতে অনৈচ্ছিক পেশি, একমাত্র জিহ্বা। এই যে আমি জিহ্বাতে কথা বলতেছি, ইচ্ছা অনুযায়ী নড়াতে পারছি কি, তাই না? তাহলে এটাকে বলা হচ্ছে ঐচ্ছিক পেশি আর কি। চলো এরপরে দেখে যায় আর কি, যাবো হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। আমরা জানি ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে একটা স্পেশাল ধরনের টিস্যুতে বা পেশিতে, সেটা হচ্ছে কার্ডিয়াক মাসেল। সেটা হচ্ছে কোন মাসেলে? কার্ডিয়াক মাসেলে থাকে। ক্লিয়ার? একটাই, এটা হচ্ছে একদম স্পেসিফিক। এবং দেখো যেটা ঐচ্ছিক পেশি, মনে রাখবা ঐচ্ছিক পেশির কিন্তু অপর নাম কিন্তু কঙ্কাল পেশি। ঐচ্ছিক পেশির অপর নাম কি? কঙ্কাল পেশি, অথবা এটাকে ডোরাকাটা পেশিও বলা হয়। এখানে প্রশ্ন আসে, চলো ডেল্টয়েড পেশির প্রতিপক্ষীয় জোড় কোনটা? প্রতিপক্ষ মানে যে একে অপরের বিপরীতে কাজ করে, অ্যান্টাগনিস্টিক পেশি। আমরা জানি দেখো বাইসেপস, বাইসেপ যদি সংকোচন করে তাহলে নিচে ট্রাইসেপস প্রসারণ করবে। বাট এই যে দেখো এটা প্রতিপক্ষ, বাট এটা যেখানে আমরা ইনজেকশন পুশ করি এটা হচ্ছে ডেল্টয়েড মাসেল। তাহলে ডেল্টয়েড মাসেল যদি এটা প্রসারণ করে, ধরো এটা প্রসারণ করছে, উপরে নিয়ে যাচ্ছে, তাহলে এটাকে নিচে নিয়ে আসবে কে? নিচে নিয়ে আসবে একটা মাসেল যার নাম পেক্টোরালিস মাসেল। পেক্টোরালিস মাসেল, পেক্টোরাল মানে বুকের বক্ষচক্র, তাহলে পেক্টোরালিস মাসেল থাকবে এই বরাবর। পেক্টোরালিস মাসেল থাকবে কোন বরাবর? এই বরাবর, রাইট, এই জায়গাটাতে। তাহলে এখানে থাকবে পেক্টোরালিস মাসেল। তাহলে রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার হচ্ছে পেক্টোরালিস মাসেল। পেক্টোরালিস মেজর মাসেল, মাইনরে রয়েছে বাট পেক্টোরালিস মেজর মাসেলটা কাজ করবে এটাতে। এই যে দেখো ছবিটা, এই যে এতটুকু যে জায়গাটুকু দেখা যাচ্ছে, এই জায়গাটুকু হচ্ছে আমাদের ডেল্টয়েড মাসেল, আর এই যে এইটা হচ্ছে পেক্টোরালিস মেজর মাসেল। ওকে, একে অপরের বিপরীতে কাজ করবে আর কি। চলো তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ এর ক্ষেত্রে মানুষের কোন সন্ধি কি হিসাবে কাজ করে? তৃতীয় শ্রেণীর, আচ্ছা আমরা আগে একটু চলে যাব কোথায় জানো? আমরা একটু চলে যাব একটু পিভট, এটা আমি জানি, বাট আমরা একটু চলে যাব ছবির দিকে একটু। দেখো এই জায়গাতে একটু পড়ার দিকে আমাদের একটু মনোযোগ দিতে হবে। মনে রাখবা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর লিভারের আমরা মনে রাখবো PLE দিয়ে। কি দিয়ে মনে রাখবো? PLE। পি মানে পিভট, এল মানে লোড, ই মানে ইফোর্ট। তাহলে প্রথম শ্রেণীর লিভারের মাঝখানে থাকবে পিভট, মাঝখানে থাকবে কি? পিভট। দ্বিতীয় শ্রেণীর লিভারের মাঝখানে থাকবে লোড মানে ভার, নোট ভর, ভার। আর তৃতীয় শ্রেণীর লিভারের মাঝখানে থাকবে, মাঝখানের পয়েন্টে থাকবে ইফোর্ট। ক্লিয়ার? মানে প্রচেষ্টা। ইফোর্ট মানে কি? প্রচেষ্টা। এটা কিন্তু মাঝখানের পয়েন্টের কথা বলছি। তাহলে যদি ধরে রাখো একটা ছবি দিলাম, এইটাতে দিলাম, এই মাথায় দিলাম ইফোর্ট, এই মাথায় দিলাম পিভট, আর মাঝখানে দিলাম ধরে রাখো লোড, তাহলে বলো মাঝখানে লোড মানে এটা কোন শ্রেণীর লিভার? অবশ্যই দ্বিতীয় শ্রেণীর লিভার। কোন শ্রেণীর? দ্বিতীয় শ্রেণীর লিভার। মাথায় রাখতে হবে কিন্তু এটাতে। ওকে, এখন আসো আমরা কিভাবে মনে রাখবো কোনটা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী? আমরা মনে রাখার জন্য যে কাজটা করব, এটা হচ্ছে প্রথম লিখে দিলাম, এটা হচ্ছে দ্বিতীয় এবং এটা হচ্ছে তৃতীয়। মনে রাখার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে দেখো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়র মধ্যে মাথার ঘাম আমরা কই ফেলি বলো? মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে ইনকাম করতে হয়, তাই না? কিভাবে বলো তো? মাথার ঘাম পায়ে ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে ইনকাম করতে হয়। ক্লিয়ার? তাহলে দেখো মাথার ঘাম পায়ে ফেললাম, তাহলে মাথা রিলেটেড যেটা থাকবে সেটা হচ্ছে 1 নাম্বার উদাহরণ, 1 নাম্বারের উদাহরণ। ওকে, এরপরে দেখো মানে 1 নাম্বার লিভারের উদাহরণ। এরপরে দেখো মাথার ঘাম পায়ে পা রিলেটেড থাকলে সেটা হচ্ছে 2 নাম্বার লিভারের উদাহরণ। আর মাথার ঘাম তো পায়ে ফেললাম, আর মাথার ঘামটা মুছবো কি দিয়ে বলো তো? হাত দিয়ে। কি দিয়ে মুছবো? হাত দিয়ে। তাহলে সেটা হবে মূলত তৃতীয় শ্রেণীর লিভারের। এখন আসো একটা কথা, সেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে বলতো, এটা তো মানুষের দেহের উদাহরণ, বস্তুগত উদাহরণ কি বলতো? মাথার চুল কি দিয়ে কাটবো? কাঁচি। তাহলে কাঁচির যদি কথা বলা হয় তাহলে সেটা হবে প্রথম শ্রেণীর লিভার। আচ্ছা আমরা যে ঠেলা গাড়ি যে ঠেলতেছি, মেইন শক্তিটা দিচ্ছে কি দিয়ে? পা দিয়ে না? পা দিয়ে ঠেলে দিচ্ছি না? ঠেলা গাড়ি ঠেলতেছি পা দিয়ে, তাহলে ঠেলা গাড়ি হইলে সেটা উদাহরণ হবে দ্বিতীয় শ্রেণীর লিভার। আর বলো তো হাতের যেই নেইল থাকে আর কি, ওকে, এই যে নেইল, নখ আমরা কি দিয়ে কাটি? নেইল কাটার দিয়ে কাটি না? এই যে দেখো নেইল কাটারের উদাহরণ কিন্তু হাতের সাথে মিল, মানে তৃতীয় শ্রেণীর লিভার। তাহলে মাথায় চুল কাটতেছি, হাতের নেইল কাটতেছি, তাহলে মাথার চুল 1 নাম্বার, মাথার চুল 1, হাত আর নেইল কাটারের এটা হচ্ছে 3, আর পা দিয়ে ঠেলা গাড়ি ঠেলতেছি এটা হচ্ছে 2 নাম্বার লিভারের উদাহরণ। আশা রাখি তোমাদের আর ভুল যাওয়ার কোনো সুযোগই নাই। এবং এখানে একটা জিনিস তোমাদেরকে একটু
বলে দিই, সেটা হচ্ছে এই জায়গায় লাইন দ্রুত গতির সঞ্চালন তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। আবার বলি, দ্রুত গতির সঞ্চালন কত নাম্বার লিভারের উদাহরণ বলতো? তৃতীয় শ্রেণীর দ্রুত গতির সঞ্চালন। আর একটা কথা বলেছে কি, সামান্য প্রচেষ্টা। সামান্য প্রচেষ্টা ওয়ার্ড পাওয়া মানে তুমি মনে রাখবা এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। আর যদি কখনো খুঁজে পাও অল্প অল্প পরিশ্রমে বেশি ফল, অল্প ওয়ার্ডটা যদি খুঁজে পাও, অল্প ওয়ার্ড খুঁজে পালে সেটা দেবে প্রথম শ্রেণীর লিভার। তাহলে অল্প থাকলে প্রথম শ্রেণী, সামান্য কথাটা থাকলে দ্বিতীয় শ্রেণী, আর দ্রুত গতি থাকলে তৃতীয় শ্রেণীর লিভার। আল্লাহ চাইলে তোমার এখান থেকে 100% এমসিকিউ তুমি কমন পেয়ে গিয়েছো। তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভারে মাঝখানে কি থাকবে বলো তো? লোড থাকবে। মাঝখানে কি থাকবে? লোড। চলো লোড কোথায়, ভার কোথায় পাই? এই যে ভার পাইছি। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে বল ভার এবং ফালক্রাম। ফালক্রাম মানে হচ্ছে পিভট। চলো যাই, প্রথম শ্রেণীর লিভারের মতো কাজ করে কোনটা? প্রথম শ্রেণী। প্রথম মানে কি? আমরা জানি কি আমাদের মাথা। তাহলে মাথার ক্ষেত্রে কোথায়? কনুই সন্ধি না, হাত না, পা না, করোটি এবং অ্যাটলাসের সঞ্চালন। রাইট অ্যান্সারই তো মাথা। ওকে, মাথা মানে প্রথম শ্রেণী। চলে যায়, নিচের কোন পেশি হাঁটু জয়েন্ট সোজা করতে প্রধান ভূমিকা পালন করে? মানে হাঁটুর যে জয়েন্ট সামনের দিকে, হাঁটুর সামনের দিকে যেই পেশিটা থাকে সেই পেশিটার কথা এখানে বলেছে, এবং সেটা থাকে কোয়াড্রিসেপস। সেটা থাকে কোনটা? কোয়াড্রিসেপস। ওকে, কোয়াড্রিসেপসে 4টা পেশি থাকে। ওকে, ভাস্টাস মিডিয়ালিস, ল্যাটারালিস, ইন্টারমিডিয়েট ইত্যাদি ইত্যাদি। চলো, থোরাসিক কশেরুকার বৈশিষ্ট্য। থোরাসিক মানে এই যে আমাদের ওই যে থোরাসিক 12 মানে যে 12টা কশেরুকা থাকে, প্রধান কশেরুকা, আদর্শ কশেরুকা, থোরাসিক কশেরুকা। এইটা এই যে সেন্ট্রাম মাঝারি এবং হৃৎপিণ্ড আকৃতির, হ্যাঁ এটা ঠিক। স্পাইনাস প্রসেস লম্বা এবং সরু, হ্যাঁ এটাও ঠিক। ভার্টিব্রাল ফোরামেন বড় এবং ত্রিকোণাকার না, ত্রিকোণাকার এটা না, ত্রিকোণাকারটা এটা হবে মূলত অ্যাক্সিসের ক্ষেত্রে প্রযোজ্য, মানে ওই যে যেটা ওডোনটয়েড প্রসেস দেখালাম না তার ক্ষেত্রে। তাহলে রাইট অ্যান্সার হবে 1 আর 3। রাইট অ্যান্সার হবে 1 আর 3। এগুলোর প্রশ্নগুলো কিন্তু একটু বেশ ভালোই প্যারা দেয় কিন্তু। হায়ালিন মানে স্বচ্ছ। হায়ালিন মানে কি বলতো? স্বচ্ছ। আর স্বচ্ছ তরুণাস্থি কি থাকে বলতো? স্বচ্ছ মানে কি? তার মাতৃকা তো স্বচ্ছ থাকবে, তার মানে এটা তো অস্বচ্ছ লেখা রয়েছে, মানে এটা আগেই কাটা। তাহলে অবশ্যই তন্তুবিহীন, এটা হচ্ছে রাইট, মানে ছবিতে দেখেছিলাম। আর উদাহরণ কি? ট্র্যাকিয়া বা শ্বাসনালী। তার রাইট অ্যান্সার হবে 1 এবং 3। কোথায় 1 এবং 3? এই যে 1 এবং 3। ওকে, চলো যাই। পিত্তন্তুময় মানে হলুদ। হলুদ, ওকে, হালকা হলুদ বর্ণের, হ্যাঁ রাইট। আচ্ছা, অস্থিতিস্থাপক তন্তু না রে ভাই, পিত্তন্তুময় মানে তো স্থিতিস্থাপক, তার মানে এটা হচ্ছে না। আর ম্যাট্রিক্স অস্বচ্ছ। অস্বচ্ছ, স্বচ্ছ হলে তো তাকে আমরা স্বচ্ছ বা হায়ালিন বলতাম, তাই না? তার মানে এটাও রাইট। 1 আর 2 হচ্ছে রাইট অ্যান্সার। যাই, মুখমণ্ডলীয় অস্থি কোনটা? মানে এই যে দেখো মুখের অস্থি কোনটা? ভোমার, প্যালাটাইন, প্যারাইটাল। প্যারাইটাল অস্থিতে যে মাথার এই অস্থি মানে হবে না। ভোমার, ওকে এটা রাইট। প্যালাটাইন এই যে আমাদের মুখের উপরে যে তালুর যেই শক্ত অংশ সেটা হচ্ছে প্যালাটাইন, থাকে 2টা। এটা হচ্ছে 1 আর 2 রাইট অ্যান্সার হবে। রাইট অ্যান্সার 1 এবং 2। চলো এরপরে দেখে যাই। উদ্দীপক। উদ্দীপক কি বলেছে? স্বপন ফুটবল খেলতে গিয়ে পায়ের পেশিতে ব্যথা পায়। এছাড়া সে কানের পিনা, তো এই যে দেখো কানের পিনা মানে এই যে দেখো এটা এক্সটার্নাল ইয়ার। আমরা জানি ট্রিপলি মানে কি? স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক বা পিত্তন্তুময়। তাহলে উদ্দীপকের আলোচিত কমলাস্থি। কমলাস্থি বলতে কানের পিনা, তার মানে কি? স্থিতিস্থাপক বা পিত্তন্তুময়। পিত্তন্তুময়। এই তরুণাস্থি যদি কিছু নাও পড়ে, শুধু তরুণাস্থি পড়ে যাও, তাহলে দেখবে যে কমন পেয়ে গেছো তুমি। পেশির ক্ষেত্রে, আলোচিত পেশির ক্ষেত্রে প্রযোজ্য, মানে তার পায়ের পেশি। মায়োফাইবিল থাকে, পেশি মানে মায়োফাইবিল থাকবে। এরপরে অনুপ্রস্থ রেখা, হ্যাঁ অবশ্যই অনুপ্রস্থ রেখা থাকে এই ধরনের। যদি ঐচ্ছিক পেশি হয় তাহলে এই ধরনের অনুপ্রস্থ রেখা তাদের থাকবে, রাইট। অনুপ্রস্থ। মাকু আকৃতির মানে এই যে এরকম মাকু আকৃতির, তো এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি তো পায়ের পেশি না, পায়ের সব পেশি ঐচ্ছিক পেশি, তাহলে এটা হবে না। রাইট অ্যান্সার 1 এবং 3। 1 এবং 3। চলো এরপরে দেখে আমি একটু যাই। কি বলেছে? এই যে ছবিটা দেখছো, তরুণাস্থি থেকে কত প্রশ্ন। আমি কি বলেছি যে যদি সুতার মতো থাকে তাহলে সেটা হবে কি বলতো? সেটা হবে স্থিতিস্থাপক বা পিত্তন্তুময়। আর যদি ব্যান্ডের মতো থাকতো, মোটা ব্যান্ড, মোটা ব্যান্ড, ক্লিয়ার ব্যান্ড এইরকম মোটা, তখন সেটা হয়ে যেত কি জানো? সেটা হচ্ছে শ্বেততন্তুময় হইতো। তাহলে যেহেতু এই জায়গায় সুতার মতো রয়েছে, তাহলে এটা হবে স্থিতিস্থাপক বা পিত্তন্তুময়। রাইট অ্যান্সার। উদাহরণ ওই যে ট্রিপলি, উদাহরণ হচ্ছে কোনটা? ট্রিপলিটা।
ক্লিয়ার? চলো এরপরে দেখে যাই আর কি আমরা। উদ্দীপকের তরুণাস্থি কোথায় পাওয়া যায়? উদ্দীপকের তরুণাস্থি মানে আমাদের পিত্তন্তময় বা স্থিতিস্থাপক ট্রিপলি, শ্বাসনালীতে না, ট্র্যাকিয়াতে পাওয়া যায় না, কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে না, তাহলে এটা শ্বেতন্তময় হইতো। ফিমারের মস্তকে না, এটা ক্যালসিয়াম কার্বনেট মানে চুরময় হইতো, তাহলে বহিকর্ণ বা পিনা, বহিকর্ণ বা পিনাতে পাওয়া যায়। তার মানে এটা হচ্ছে রাইট অ্যান্সার। গ গ হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তাহলে এই এমসিকিউ গুলো যদি তুমি করো, আমার বিশ্বাস যে তোমার যে 2টা থেকে 3টে এমসিকিউ তুমি পাবা, সব কয়টা ইনশাআল্লাহ তুমি কমন পাবা। ওকে।